গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আগের দিনে তোমাদের আমি আরম্ভ করেছিলাম CC2 এর ইউনিট নাম্বার 6। ঠিক আছে, আজকে তোমাদের আমি পড়াবো CC3, যেটা হলো সমকালীন শিক্ষা, তার ইউনিট নাম্বার 6। ঠিক আছে, যেটা হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। সেখানে আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি, বহির্ভূতকরণ কি, সেটা সম্পর্কে আমরা জানবো। এছাড়া আমরা কি জানবো, যে অন্তর্ভুক্তিকরণ বহির্ভুক্তকরণের যে ব্যাপারটা, এটা হঠাৎ করে তো আমাদের জীবনে চলে আসেনি। ইতিহাসের বা অর্থাৎ সামাজিক যে প্রেক্ষাপটগুলো, সেগুলো সম্পর্কে আমরা জানবো। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করা হচ্ছে এবং পথে কী কী বাধাগুলো আসে সে সম্পর্কে আমরা জানবো। এছাড়া এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে কিভাবে মূল্যায়ন করা যায় সে সম্পর্কেও আমরা জানবো। ঠিক আছে, তো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হলো কি CC3 এর ইউনিট নাম্বার 6। তোমাদের ইউনিট নাম্বার 9টাও আমি পড়াবো। ঠিক আছে, তো ইউনিট নাম্বার 6টা কী আছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। তার প্রথম সাব পয়েন্ট কী আছে, ভারতবর্ষের শিক্ষার প্রেক্ষিতে অন্তর্ভুক্তিকরণ এবং বহির্ভূতকরণের ধারণা ও রূপ। ঠিক আছে, এটা আমরা শুরু করছি আজকে। তো কী প্রথমে বলছে অন্তর্ভুক্তিকরণের অর্থ। অন্তর্ভুক্তিকরণ, যার ইংরাজি প্রতিশব্দ কি, ইনক্লুশন। ঠিক আছে, ইনক্লুশন। তো এই ইনক্লুশন শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছিল কোথায়, ফরাসি দেশে বা ফ্রান্সে। ঠিক আছে, এরপরে এটার 1990 সালে 1990-তে প্রথম এই ইনক্লুশন বা অন্তর্ভুক্তিকরণ শব্দটি তাত্ত্বিক ব্যাখ্যা দান করা হয়। তাত্ত্বিক ব্যাখ্যা কি, প্রত্যেকটা বিষয়ের একটি তাত্ত্বিক অথবা তথ্যগত একটা ব্যাখ্যা হয়, যেটা থিওরিক্যাল এক্সপ্লেনেশন বলি। আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশন, ব্যবহারিক ব্যাখ্যা। তো এই যে শব্দটি ইনক্লুশন বা অন্তর্ভুক্তিকরণ শব্দটির কিন্তু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দেওয়া হয়, অর্থাৎ তাত্ত্বিক ব্যাখ্যা সর্বপ্রথম দেওয়া হয় কত সালে, 1990 সালে। ঠিক আছে, এবার বার্ডন অ্যান্ড লুম্যান তারা কি বলছেন, অন্তর্ভুক্তি কি, তারা বলছেন অন্তর্ভুক্তি হলো সমগ্র জনগণকে নিয়ে যে কোনো একটা বিষয়ের কাজ করা, এবং যাতে কি হয় সকলে সমানভাবে উপকৃত হতে পারে এবং তাদের পরস্পরের একটা পারস্পরিক নির্ভরশীলতা গড়ে উঠবে। ঠিক আছে, তাহলে দেখো, যখন সমাজে থাকা সমস্ত ব্যক্তি পারস্পরিক নির্ভরশীলতার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট কাজ করবে এবং সেই কাজের মাধ্যমে সকলে উপকৃত হবে, তখন কি হবে, সমাজে কি কোনো শ্রেণী থাকবে, থাকবে না। অর্থাৎ সমাজে যে শ্রেণীকরণ ব্যবস্থা, যেটা মনুষ্য সৃষ্ট, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। বোঝা গেল? এবার এই অন্তর্ভুক্তিকরণ যে ব্যাপারটা, এটা নিয়ে বহু আলাপ আলোচনা হয়েছে, আন্দোলন হয়েছে। তো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আছে যারা কিন্তু এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা অন্তর্ভুক্তিকরণ নিয়ে কথা বলেছেন। যেমন উদাহরণ হিসেবে বলছে কি কি, ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ঠিক আছে, এছাড়া আছে কি UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এছাড়া DFID, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, এছাড়া আছে কি ইউনেস্কো আছে, ইউনিসেফ আছে, বিভিন্ন তোমার সংস্থা আছে। ঠিক আছে, তারা কি করেছিল, তারাও কিন্তু এই অন্তর্ভুক্তিকরণকে কিন্তু সুন্দরভাবে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের গুরুত্বকে কিন্তু স্বীকার করে নিয়েছিল। ঠিক আছে, এবার বলছে কি অন্তর্ভুক্তিকরণ ব্যাপারটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক স্তরে একটি সম্মেলন আছে, যে সম্মেলনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি সেই সম্মেলনটা, সেই সম্মেলনটা হলো সালামানকা সম্মেলন, যেটা হয়েছিল কত সালে, 1994, 1994-এ। ঠিক আছে, প্যারিসে হয়েছিল এটা। তো সেই সম্মেলনে কি বলা হয়েছিল, অন্তর্ভুক্তিকরণের কথা কিন্তু সুন্দরভাবে বলা হয়েছিল এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার যে প্রচলন করা দরকার আমাদের শিক্ষা ব্যবস্থায়, সে সম্পর্কে একটা সহমত পোষণ করা হয়েছিল বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বোঝা গেল? তাহলে আমরা যদি বলি ভারতীয় পরিস্থিতিতে অন্তর্ভুক্তিকরণ কি, ভারতীয় পরিস্থিতিতে অন্তর্ভুক্তিকরণ হলো জাতপাত, ধর্ম, সংস্কৃতি, দারিদ্রতা বা প্রতিবন্ধকতা ইত্যাদি যে কোনো বিষয়ের নির্বিশেষে যারা যুগ যুগ ধরে বঞ্চিত হয়ে আসছে, তাদেরকে কী করতে হবে, অন্যান্য যারা সুবিধাভোগী মানুষজন, তাদের সাথে সমপর্যায়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার জন্য যে ব্যবস্থা করতে হবে সেটাই হলো অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ জাত, ধর্ম, চাহিদা, প্রতিবন্ধকতা এগুলো নির্বিশেষে সমস্ত মানুষকে কী করতে হবে, সুবিধাভোগী শ্রেণীর অন্তর্ভুক্ত করার জন্য কী করতে হবে, তাদেরকে ব্যবস্থা করতে হবে। অন্যান্য সুবিধাভোগী শ্রেণীর সাথে তাদের সমপর্যায়ে আনার জন্য ব্যবস্থা করতে হবে। এটাই হলো অন্তর্ভুক্তিকরণ ভারতীয় পরিস্থিতিতে।
ঠিক আছে, এবার বলছে বহির্ভূতকরণ। বহির্ভূতকরণের অর্থ তোমরা দেখো, অন্তর্ভুক্তিকরণ এবং বহির্ভূতকরণ কথাটা শুনে তোমরা বুঝতে পারবে এটা হলো অন্তর্ভুক্তিকরণের পুরো বিপরীত, অর্থাৎ এর ইংলিশ হলো এক্সক্লুশন, একটা হলো ইনক্লুশন আর একটা হলো এক্সক্লুশন। ঠিক আছে, তাহলে এই অন্তর্ভুক্তিকরণ সম্পর্কে আমরা কিছুটা জানলাম, এবার জানবো বহির্ভূতকরণটা কি। বহির্ভূতকরণ সম্পর্কে ফিগারেডো অ্যান্ড গোরে তারা কি বলছেন, তারা বলছেন যখন একজন ব্যক্তি কি হয় বা দল সমাজের যে অধিকারগুলো বা যে নাগরিক যে সুযোগ সুবিধাগুলো সেগুলো থেকে যখন সে বঞ্চিত হয় তখনই কি হয়, তার বহির্ভূতকরণ হয়। এটা কে বলছেন, গোর অ্যান্ড ফিগারেডো। তারা কি বলছেন, সমাজে থাকা একজন ব্যক্তি যখন সামাজিক সুযোগ সুবিধা বা সামাজিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তখনই সেই ব্যক্তির কি হচ্ছে, বহির্ভূতকরণ ঘটছে। বোঝা গেল। এছাড়া ইউরোপিয়ান ফাউন্ডেশন তারা কি বলছেন, বহির্ভূতকরণ কি, বহির্ভূতকরণ কি বলছে, তারা বলছে যখন একজন ব্যক্তি সমাজে যে বিভিন্ন কার্যাবলী বা সমাজের যে বিভিন্ন কর্মসূচি সেগুলিতে তারা যখন অংশগ্রহণ করতে পারে না বা অংশগ্রহণ করতে তারা যখন বঞ্চিত হয় তখনই কি হয়, বহির্ভূতকরণ হয়। এটা কে বলছেন, ইউরোপিয়ান ফাউন্ডেশন। যে সমাজে থাকা ব্যক্তি যখন সমাজের যে কার্যাবলী বা কর্মসূচিতে অংশগ্রহণের থেকে তারা বঞ্চিত হচ্ছে তখনই সেটা হচ্ছে কি, বহির্ভূতকরণ। ঠিক আছে, তো এই ইউরোপিয়ান ফাউন্ডেশন কি মনে করেন আরও, যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু অবশ্যই সমাজের যে কার্যাবলী, যেহেতু প্রত্যেকে আমরা সামাজিক জীব, সমাজের কার্যাবলীতে কিন্তু অংশগ্রহণ করা উচিত, কিন্তু যখন করতে পারছে না, অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, তখনই কি হচ্ছে, তাদের বহির্ভূতকরণ হচ্ছে। আচ্ছা, এবার বলছে বহির্ভূতকরণ সম্পর্কে ডক্টর অমর্ত্য সেন, তোমরা সবাই জানো নোবেলজয়ী অমর্ত্য সেনকে, তিনি কি বলেছেন 2000 সালে বলেছেন যে এই বহির্ভূতকরণকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন। বহির্ভূতকরণকে তিনি কী হিসেবে দুটো ভাগে ভাগ করেছেন, তিনি শিক্ষাক্ষেত্রের দিক থেকে করেননি, তিনি বলছেন কি সামাজিক দিক থেকে বহির্ভূতকরণ হচ্ছে দু প্রকারের। কি কি, একটা হলো সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। সক্রিয়র ইংলিশ কি, অ্যাক্টিভ, আর নিষ্ক্রিয় ইংলিশ হচ্ছে প্যাসিভ এখানে। ঠিক আছে, সক্রিয়টা কি বলছে, সক্রিয়টা বলছে যখন পরিকল্পিতভাবে বা আইনের মাধ্যমে কোনো ব্যক্তিকে বা কোনো দলকে সমাজ থেকে বিচ্যুত করা হয় বা সামাজিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে দেওয়া হয় না বা সামাজিক অধিকার বা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, তখন সেটা কি হলো, সক্রিয় বহির্ভূতকরণ। যেমন এই যে এনআরসি, সিআরসি এগুলো যে হয়েছিল, এগুলোর মাধ্যমে কি করা হয়েছিল, যে আমাদের দেশে বসবাসকারী মানুষজন তারা এদেশে এখন অনেক দিন ধরে বসবাস করছে, কিন্তু তা সত্ত্বেও তারা যেহেতু অন্য দেশ থেকে আমাদের দেশে আগত হয়েছে, তাই পরিকল্পিতভাবে আমাদের দেশে যে নাগরিক অধিকারগুলো সেগুলো থেকে তাদের বঞ্চিত করার চেষ্টা করা হয়েছিল পরিকল্পিতভাবে বা আইনের মাধ্যমে। ঠিক আছে, এবার আসছে কি নিষ্ক্রিয় বহির্ভূতকরণ। নিষ্ক্রিয় বহির্ভূতকরণ কি, নিষ্ক্রিয় বহির্ভূতকরণ যখন সামাজিক যে প্রক্রিয়া, সেই সামাজিক প্রক্রিয়ার মাধ্যমেই যখন ব্যক্তি সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়, এটা কোনো ইচ্ছাকৃত নয় বা কোনো পরিকল্পিত নয়, এটা সামাজিক প্রক্রিয়ার অংশ হিসেবেই তারা কিন্তু সমাজ থেকে বিচ্যুত হয়ে যায়। ঠিক আছে, বা সমাজের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতে থাকে, তখন সেটাকে বলছে নিষ্ক্রিয় বহির্ভূতকরণ। যেমন দারিদ্রতা, যে সেটা কিন্তু কোনো আইনের মাধ্যমে কাউকে দারিদ্র বা দরিদ্র করে দেওয়া হয় না, এটা কি হয়, আর্থিক সংকটের ফলেই কিন্তু সে দরিদ্র বা দারিদ্রতার নিচে সে থাকে। তাহলে এটা একটা সামাজিক প্রক্রিয়া, যেটা কিন্তু কোনো কি হয়, পরিকল্পনা মাফিক কিন্তু করা হয় না, কিন্তু তবুও দেখা যাচ্ছে কি তারা কিন্তু দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে, অর্থাৎ সমাজ থেকে তারা কিছুটা হলেও বিচ্যুত হচ্ছে, তাদের সামাজিক যে সুযোগ সুবিধা সেখান থেকে তারা বঞ্চিত হচ্ছে, তার ফলে কি হচ্ছে, তাদের আর্থিক সংকট দেখা দিচ্ছে এবং তারা কিন্তু বঞ্চিত মানুষের পর্যায়ে পড়ে যাচ্ছে। এটাই হলো কি নিষ্ক্রিয় বহির্ভূতকরণ। আচ্ছা, এবার ধরো একজন ব্যক্তি, ঠিক আছে, সে সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা সমস্ত কিছু থেকে সে বঞ্চিত হচ্ছে, তাহলে তাকে কি বলা হবে, তাকে বলা হবে চূড়ান্ত বঞ্চনার শিকার। অর্থাৎ একজন ব্যক্তি যখন সমাজের সমস্ত রকম সুযোগ সুবিধা সব কিছু থেকেই সে বঞ্চিত হতে থাকে, তখন কি হয়, তার সাথে চূড়ান্ত বঞ্চনা হয়। বোঝা গেল? আচ্ছা, আমাদের দেশে এই যে বঞ্চনার শিকার, এটা কিন্তু শুধুমাত্র সামাজিক দিক থেকে হয় না, এটা কিন্তু রাজনৈতিক দিক থেকেও হয় বা অর্থনৈতিক দিক থেকেও হতে পারে। ঠিক আছে, তো এটাই হলো তোমাদের বহির্ভূতকরণের অর্থ। এবার বলছে অন্তর্ভুক্তিকরণের রূপ। অন্তর্ভুক্তিকরণের রূপ কি?
বলছে যে জাত, আগেই বলা হয়েছে কি জাতপাত বা লিঙ্গ প্রতিবন্ধকতা এইসবের থেকে নির্বিশেষে যারা বহুকাল ধরে বঞ্চিত হয়ে এসেছে তাদেরকে কী করতে হবে, সেই বঞ্চিত দশা কাটিয়ে অন্যান্য সুবিধাভোগী যে মানুষজন তাদের সাথে সমপর্যায়ে উন্নীত করতে হবে। এটাই হলো অন্তর্ভুক্তিকরণ। ঠিক আছে, সেরকমই শিক্ষার ক্ষেত্রে কি বলছেন, শিক্ষার ক্ষেত্রে বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মানে শুধুমাত্র কিন্তু প্রতিবন্ধী শিশু নয়, তার সাথে অবশ্যই বুদ্ধিদীপ্ত স্টুডেন্ট যারা থাকে, বুদ্ধিদীপ্ত শিশু, স্বল্প মেধা সম্পন্ন শিশু, এই সমস্ত শিশুরাও কিন্তু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। বা অনেক সময় লিঙ্গভিত্তিকও কিন্তু যারা অনগ্রসর শ্রেণী তারাও কিন্তু অনেক সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও হতে পারে, কারণ তাদের চাহিদাটা সাধারণের থেকে একটু আলাদা, সেজন্যই তারা বিশেষ চাহিদা সম্পন্ন। তো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি বলছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হলো এমন শিক্ষা যেখানে কি করা হবে, অন্যান্য যারা সুবিধাভোগী জনগণ তাদের সাথে সমপর্যায়ে উন্নীত করা হবে কাদেরকে, যারা পিছিয়ে পড়া শ্রেণী বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদেরকে কিছু এক্সট্রা ফেসিলিটি সুযোগ সুবিধা দানের মাধ্যমে অন্যান্য শ্রেণীর সাথে সমপর্যায়ে উন্নীত করা হবে। এটাই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। ঠিক আছে, এবার বলছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা অন্তর্ভুক্তিকরণের কী কী নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে। কী কী বৈশিষ্ট্য একটু জানি আমরা। বলছে কি সমস্ত রকম নির্বিশেষে, চাহিদা হোক, লিঙ্গ হোক, প্রতিবন্ধকতা হোক, সমস্ত নির্বিশেষে একই সঙ্গে সমস্ত শিশু একই বিদ্যালয়ে কিন্তু শিক্ষা গ্রহণ করতে পারবে। অন্তর্ভুক্তিকরণের এটা হলো প্রথম বৈশিষ্ট্য, অর্থাৎ একসঙ্গে বিদ্যালয়ে শিক্ষণের অংশগ্রহণ করতে পারবে সমস্ত শিশু। এটা হলো অন্তর্ভুক্তিকরণের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে এটা হলো পৃথকীকরণ যে ধারণা তার কিন্তু বিপরীত ধারণা। অর্থাৎ প্রত্যেকটা শিশু, সে প্রতিবন্ধকতা নিরীক্ষী হোক বা বিশেষ চাহিদা নিরীক্ষী হোক, তাদের জন্য আলাদা আলাদা বিদ্যালয় বা আলাদা আলাদা শিক্ষার ব্যবস্থা করা, এটা হলো পৃথকীকরণ ধারণা। সেই ধারণার সম্পূর্ণ বিপরীত কি অন্তর্ভুক্তিকরণ ধারণা। কারণ অন্তর্ভুক্তিকরণ কি বলছে, সমস্ত শিশুকে একই শিক্ষাঙ্গনে বা এক ছাদের তলায় শিক্ষা গ্রহণ করানো হবে। বোঝা গেল? পরের পয়েন্ট কি বলছে, পরের পয়েন্ট বলছে যখন ধরো একটা বিদ্যালয় সমস্ত শিশুকে শিক্ষার অধিকার দান করছে, তাহলে তার সাথে সাথে কী হচ্ছে, তার যে শিক্ষার অধিকার, সকলের জন্য যে শিক্ষার অধিকার, সেই অধিকারও কী হচ্ছে, সুনিশ্চিত হচ্ছে। অন্তর্ভুক্তিকরণ কিন্তু কী করে, সকলের শিক্ষার অধিকারকেও কিন্তু সুনিশ্চিতকরণ করে। এছাড়া কি বলছে, এছাড়া বলছে প্রত্যেকটা শিশু এবং প্রত্যেকটা মানুষে কিন্তু আলাদা, ঠিক আছে, এবং তাদের চাহিদা আলাদা। তাই অন্তর্ভুক্তিকরণ কি বলছে, শিক্ষা ব্যবস্থা কি হবে, প্রত্যেকটা শিশুর চাহিদা পূরণ অনুযায়ী হবে, পূরণ করতে সক্ষম হবে এবং শিক্ষা ব্যবস্থা যথেষ্ট নমনীয় হবে। অন্তর্ভুক্তিকরণ কিন্তু এটার কথা বলছে যে শিক্ষা ব্যবস্থা নমনীয় হবে এবং প্রত্যেকের যে পৃথক চাহিদা সেগুলো কিন্তু পূরণযোগ্য হবে শিক্ষা ব্যবস্থাটা। ঠিক আছে, এছাড়া কি বলছে, এছাড়া বলছে যে বিদ্যালয়ে কি করতে হবে, বিদ্যালয়ের কিন্তু অবশ্যই সমস্ত ধরনের যে শিক্ষার্থী তাদের কিন্তু শিক্ষা গ্রহণের জন্য যথেষ্ট পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে। এবং পরিকাঠামো যখন ব্যবস্থা করা হবে এবং সকলের চাহিদা যখন পূরিত হচ্ছে, তাহলে কি হচ্ছে বলো তো, তাহলে যে অকৃতকার্যতার সংখ্যাটা যে বেড়ে গেছিলো সেটা কী হবে, আস্তে আস্তে ধীর হবে, কম হবে এবং বিদ্যালয়ের কী হবে, উন্নয়ন সাধন হবে। এটা হলো অন্তর্ভুক্তিকরণের একটি বৈশিষ্ট্য। এছাড়া কি বলছে, প্রতিবন্ধী যে শিশুরা যারা, তাদের জন্য আলাদা যে বিদ্যালয় আছে, সেই বিদ্যালয়ের শিশুরা কি করতে পারবে, তাদের প্রতিবেশী যে বিদ্যালয় সেই বিদ্যালয়ে কিন্তু পড়ার সুযোগ গ্রহণ করতে পারবে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কিন্তু এই অধিকারও দেওয়া হয়েছে এবং প্রতিবেশী বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক ছাদের তলায় কিন্তু তারা শিক্ষা গ্রহণ করতে পারবে। বোঝা গেল? এছাড়া আর কি বলছে, এছাড়া বলছে এর মাধ্যমে যেহেতু এক ছাদের তলায় সমস্ত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে তাদের বৈষম্যকে মেনে নিয়েও, তাই আমরা কী করতে, আমাদের ভেতরে কিন্তু একটা সহযোগিতার মনোভাব গড়ে উঠবে এবং আমরা কিন্তু বুঝতে পারবো যে বৈষম্যকে মেনে নিয়ে কিভাবে একসাথে পারস্পরিক সম্পর্ক সাধনের মাধ্যমে, সুসম্পর্ক সাধনের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রক্রিয়াটাকে চালনা করা যায়, সেটাও কিন্তু একজন শিক্ষার্থী বা একজন শিক্ষক বা শিক্ষা প্রক্রিয়াটা জানতে পারবে। বোঝা গেল? এছাড়া কি বলছে, প্রান্তিক বহির্ভূত বা নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীরা অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে তাদেরকে গুরুত্ব দেওয়া হবে।
প্রান্তিক, যারা সমাজ থেকে সম্পূর্ণ, সমাজের একদম বর্ডার লাইনে যারা বসবাস করছে, অর্থাৎ তারা সমাজের অংশও নয় আবার সমাজ থেকে বিচ্যুতও নয়, তারাই হলো প্রান্তিক। কীরকম? এই প্রান্তিক কিন্তু অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃত হয়। অনেকে কী করে, তারা নিজেদের সমাজের যে চিরাচরিত ধ্যান ধারণা তার থেকে তারা বিচ্যুত মনে করে, তখন কিন্তু তাদের সমাজের যে চিরাচরিত ধারণা থেকে তারা কিছুটা হলো নিজেদের যে বক্তব্য বা মতামত সেটা কিন্তু আলাদা মনে করে, তখন কিন্তু তারা প্রান্তিক হিসেবে অবশ্যই গণ্য হবে, কারণ তারা কিন্তু সমাজের অংশ হিসেবে নিজেদের মনে করে না, আবার সমাজ থেকে বাইরেও তারা মনে করে না, তারা কিন্তু প্রান্তিক। এছাড়া যারা ডেলিকুয়েন্ট অর্থাৎ অপরাধী শ্রেণী, তারাও কিন্তু এই প্রান্তিক শিশুর মধ্যে পড়ছে। এছাড়া কি বলছে, নিম্ন পারদর্শিতা সম্পন্ন, যে সমস্ত শিশুর পারদর্শিতা নিম্ন অর্থাৎ কম, সেই সমস্ত শিশুদেরও কী করতে হবে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় সমানভাবে অন্যান্য শিশুদের মতো গুরুত্ব দিতে হবে। এগুলোই হলো অন্তর্ভুক্তিকরণের বৈশিষ্ট্য। তাহলে কী কী বৈশিষ্ট্য হচ্ছে? প্রথমে বলছে কি, সকলের যে কোনো চাহিদা ধরো বা লিঙ্গভিত্তিক বা শ্রেণীভিত্তিক যে কোনো নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীদের কী করতে হবে, একই বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে। দ্বিতীয় কী বলছে, অন্তর্ভুক্তিকরণ হলো পৃথকীকরণের বিপরীত ধারণা। তৃতীয় কী বলছে, একজন প্রতিবন্ধী শিশু সে কী করতে পারবে, তার সেই প্রতিবেশী বিদ্যালয়ে অন্যান্য সহপাঠীদের সাথে সমানভাবে একই শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করতে পারবে। তৃতীয় কী বলছে, যেহেতু বিদ্যালয়ে কি হচ্ছে, এক ছাদের তলায় সমস্ত শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে, তাই তাদের পক্ষে এবং তাদের চাহিদাগুলো সমানভাবে পূরণ করা সম্ভব হচ্ছে, তাই কি হবে, অকৃতকার্যতার যে পরিমাণ সেটা কিন্তু কমে যাবে এবং বিদ্যালয়েরও যথার্থ গুণগত উন্নয়ন হবে। ঠিক আছে? এছাড়া কি বলছে, যে প্রত্যেকটা ব্যক্তি আলাদা এবং প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিসত্তা পৃথক, তাই সবার চাহিদা যদি পূরণ করা হয়, বা সবার চাহিদাও কিন্তু আলাদা, তাই সবার চাহিদা পূরণ করার জন্য কি করতে হবে, শিক্ষা ব্যবস্থাকে যথার্থভাবে নমনীয় হতে হবে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থা কী হবে, নমনীয় হবে, কারণ সে কি করবে, সকল শিক্ষার্থীর যে পৃথক চাহিদা সেগুলো কিন্তু পূরণ করতে সক্ষম হবে। ঠিক আছে? এছাড়া কি বলছে, এছাড়া বলছে যে প্রত্যেকটা শিশু সমস্যা থাকবে নির্দিষ্ট, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য শিক্ষককেও কিন্তু এগিয়ে আসতে হবে। এছাড়া কি বলছে, অভিভাবকগণ তারা কি করবে, বিদ্যালয়ের সাথে তারা কিন্তু যোগাযোগ রক্ষা করবে। কেন? কারণ এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা তবে কিন্তু সাফল্য লাভ করবে। ঠিক আছে? এছাড়া কি বলছে, এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি করবে, শিক্ষার যে অধিকার সেটা কিন্তু সুনিশ্চিতকরণ করবে, অর্থাৎ প্রত্যেকটা শিশুর যে শিক্ষার অধিকার সেটা কিন্তু সুনিশ্চিতকরণ করবে এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এছাড়া কি বলছে, অন্তর্ভুক্তিকরণ শিক্ষা কি করবে, এই একই ক্লাসরুমে বিভিন্ন শিক্ষার্থী রয়েছে, তাহলে বিভিন্ন শিক্ষার্থীর যে বৈষম্য সেটা মেনে কীভাবে জীবনযাপন করা সম্ভবপর সেটাও কিন্তু শেখাবে এই অন্তর্ভুক্তিকরণ শিক্ষা। এছাড়া কি বলছে, প্রান্তিক বহির্ভূত বা নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থী যারা, তাদেরকেও কিন্তু সমানভাবে অন্যান্য সাধারণ শিক্ষার্থীদের মতো গুরুত্ব প্রদান করতে হবে। এই অন্তর্ভুক্তিকরণ শিক্ষা কি, অন্তর্ভুক্তিকরণ শিক্ষায় কিন্তু কোনো চাহিদা বলো, কোনো প্রতিবন্ধকতা বলো, কাউকে গুরুত্ব দেওয়া হয়নি। সবার প্রথমে কি রাখা হয়েছে গুরুত্ব হিসাবে, সেটা হলো শিশুর চাহিদা এবং শিশুকে। ঠিক আছে? তো সেজন্যই বলছে প্রান্তিক বহির্ভূত বা নিম্ন পারদর্শ সম্পন্ন শিশুকেও সাধারণ শিশুর মতো সমানভাবে শিক্ষা প্রদান করতে হবে এবং সমানভাবে গুরুত্ব দান করতে হবে। বোঝা গেল? এবার বলছে অন্তর্ভুক্তিকরণের প্রকারভেদ। ঠিক আছে? অন্তর্ভুক্তিকরণ দু ধরনের হয়, একটা হলো নিয়মিত অন্তর্ভুক্তিকরণ বা আংশিক অন্তর্ভুক্তিকরণ, আর একটা হচ্ছে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ। ঠিক আছে? নিয়মিত বা আংশিক অন্তর্ভুক্তিকরণ এর মানেটাই তোমরা বুঝতে পারবে যে অন্তর্ভুক্তিকরণ হচ্ছে কিন্তু আংশিক অন্তর্ভুক্তিকরণ হচ্ছে কীরকম। বলছে, যখন একজন প্রতিবন্ধী শিশু কি করছে, একটা সাধারণ শ্রেণীকক্ষে সে শিক্ষা গ্রহণ করছে, কিন্তু সে তো অন্যান্য শিক্ষার্থীদের থেকে, সাধারণ শিক্ষার্থী থেকে কিছুটা তার পিছিয়ে, তো তার প্রবলেম হতেই পারে, সমস্যা হতেই পারে, তাই তার সেই প্রতিবন্ধকতার নিরিখে তাকে অন্যান্য শিক্ষার্থীদের সমপর্যায়ে উন্নীত করার জন্য কি করা হচ্ছে, শিক্ষার যে সময়কাল তার মধ্যেই কিছুটা সময় তাকে কি করা হচ্ছে, একটা রিসোর্স কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে গিয়ে তার যে আলাদা চাহিদাটা সেই চাহিদাটা পূরণ করা হচ্ছে। এটাকেই বলছে কি, নিয়মিত বা আংশিক অন্তর্ভুক্তিকরণ। অর্থাৎ ধরো একই ক্লাসরুমে আমরা 10 জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছি, তার ভেতরে 2 জন শিক্ষার্থীর মনে করো চোখে দেখতে তাদের প্রবলেম হচ্ছে, বা 2 জন শিক্ষার্থী কানে তাদের একটু প্রবলেম হচ্ছে, তো তাদের ক্ষেত্রে
তারা দেখতে পাচ্ছে, তারা কানে তেমন শুনতে পাচ্ছে না। সেক্ষেত্রে তাদের কিন্তু ইনক্লুসিভ এডুকেশন যেহেতু, তাহলে একই ক্লাসরুমে তাদের শিক্ষা গ্রহণ করতে বাধ্য করা হচ্ছে, বা একই ক্লাসরুমে তাদের শিক্ষা গ্রহণ করানো হচ্ছে, তো শিক্ষাদান করা হচ্ছে। শিক্ষকের পক্ষে তখন সম্ভব নয় যে তাকে একই ক্লাসরুমে তাকে আলাদাভাবে গাইড করার, ঠিক আছে। তিনি তার মতো ক্লাসটা করাচ্ছেন, করানোর পরে যখন দেখা যাচ্ছে সেই 4 জন শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে শিক্ষক যে ব্যাপারগুলো বলেছেন সেগুলো অতটা যথার্থভাবে কিন্তু অনুধাবন করা সম্ভবপর হচ্ছে না, তখন কি করা হচ্ছে, তখন তাকে সেই ক্লাসের এই কিছুটা টাইম তাকে কি করা হচ্ছে, আলাদা একটা রুমে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই রুমে থাকা যে ইকুইপমেন্টস বা উপাদান বা উপকরণগুলো নিয়ে তাকে কিন্তু সেই ব্যাপারটা সম্পর্কে যথার্থ ধারণা দেওয়া হচ্ছে, যা কিন্তু কি হচ্ছে ওই সাধারণ শিক্ষার্থীদের সাথে সম পর্যায়ে উন্নীত করছে তাদেরকে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থীরা যা এমনি ক্লাসরুমে শিখতে পারলো, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কি করলো, সাধারণ ক্লাসরুমে শেখার পরেও তাদের রিসোর্স কক্ষে নিয়ে গিয়ে কিছুটা সময় রিসোর্স কক্ষে নিয়ে যাওয়ার পরে তারা কিন্তু সমানভাবেও সেই জ্ঞান বা ধারণা লাভ করতে পারলো। এটাকেই বলছে কি নিয়মিত বা আংশিক অন্তর্ভুক্তিকরণ। এই পদ্ধতি কিন্তু একীভূতকরণ পদ্ধতির প্রায় সমরূপ, ঠিক আছে। এবং এটা কিন্তু যথার্থ মনোবৈজ্ঞানিক, কারণ একজন শিক্ষার্থী, যেমন বললাম যে ব্লাইন্ড, ধরো তার কি চাহিদাটা একটু আলাদা। ধরো আমি একটা আমের বর্ণনা দিচ্ছি এবং আমটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, তো তার পক্ষে সেটা বোঝা সম্ভব না। আমি একটা বোর্ডে একটা ছবি এঁকে দিলে সাধারণ শিক্ষার্থীরা বুঝে গেল, কিন্তু একজন ব্লাইন্ড শিক্ষার্থী সে তো বুঝতে পারছে না কীরকম আমটা দেখতে, কীরকম তার আকারটা কীরকম, বুঝতে পারছে না। তখন কি করা হলো, ক্লাসে আমি যেমন পড়ানোর পড়িয়ে দিলাম, পড়িয়ে দেওয়ার পরে কি করলাম, স্টুডেন্টটা যেহেতু ব্লাইন্ড তার ক্ষেত্রে বোঝাটা একটু অসুবিধা যে কীরকম আকারটা হবে, তাই তাকে কী করলাম ওই ক্লাসের শেষের দিকে কিছু অংশ বা অন্য কোনো একটা সময় তাকে কী করলাম, একটা রিসোর্স কক্ষে নিয়ে গেলাম, যেখানে কী করলাম মাটির আম হোক বা আসল আম হোক, সেই উপকরণটা দিয়ে তাকে স্পর্শের মাধ্যমে অনুভব করালাম যে আমটা এরকম আকারের হয়। তাহলে দেখো একজন সাধারণ শিক্ষার্থীর সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর ধারণা কিন্তু এক হয়ে গেল এই রিসোর্স কক্ষে নিয়ে যাওয়ার পরেই। এটাকে বলছে আংশিক অন্তর্ভুক্তিকরণ, কারণ তাকে কিন্তু সম্পূর্ণভাবে একটা ক্লাসরুম থেকে সম্পূর্ণ সময়ের জন্য নিয়ে আসা হচ্ছে না, কিছু সময়ের জন্য তাকে নিয়ে এসে তার যে চাহিদাটা, বিশেষ চাহিদাটা, সেটা কিন্তু পূরণ করা হচ্ছে। গেল। এবার বলছে সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ। সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ কি বলছে, কোনো শিক্ষার্থী তার প্রতিবন্ধকতা যাই থাকুক, তাকে কি করা হচ্ছে, অন্যান্য শিক্ষার্থীর সাথে একই ক্লাসরুমে তাকে শিক্ষা গ্রহণে বাধ্য করা হচ্ছে, তার জন্য কিন্তু আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে না, অর্থাৎ তার যে বিশেষ চাহিদা সেটা পূরণের কোনো জায়গায় রাখছে না। এটাই হলো সম্পূর্ণ অন্তর্ভুক্তিকরণ, যেটা কিন্তু যথার্থ ঝুঁকিপূর্ণ এবং কার্যত এটা অসম্ভব, কারণ তার চাহিদাটা যদি পূরণ না হয় তাহলে যে সাধারণ শিক্ষার্থীর সাথে সমপর্যায়ে যাবে কি করে, তাই না। সেজন্য তাদেরকে কী করা হবে, তাদেরকে অবশ্যই আংশিক অন্তর্ভুক্তিকরণ করা দরকার। তাই অবশ্যই কী করা দরকার, তাই অবশ্যই অন্তর্ভুক্তিকরণটা কিন্তু এই নিয়মিত বা আংশিকই করাটা উচিত। সম্পূর্ণটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনেকটা অমনোবৈজ্ঞানিক, কারণ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর যদি চাহিদার পূরণ না হয় তাহলে কি হবে, সে শিক্ষা থেকে নিজেকে কিছুটা হলেও বিচ্ছিন্ন মনে করবে এবং তাদের ভেতরে একটা কিন্তু আস্তে আস্তে কুণ্ঠাবোধ তৈরি হবে, যা কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে লক্ষ্য সেটা কিন্তু পূরণ করতে বাধা দেবে। তাই অবশ্যই অন্তর্ভুক্তিকরণ কীরকম করা হওয়া দরকার আমাদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, আংশিক অন্তর্ভুক্তিকরণ করা দরকার। তাহলে আজকে আমরা কী পড়লাম, আজকে আমরা পড়লাম প্রথম সাব ইউনিটের ভেতরে পড়লাম অন্তর্ভুক্তিকরণের অর্থ, বহির্ভূতকরণের অর্থ, অন্তর্ভুক্তিকরণের রূপ, এছাড়া অন্তর্ভুক্তিকরণের কিছু বৈশিষ্ট্য, এছাড়া পড়লাম অন্তর্ভুক্তিকরণের প্রকারভেদ। তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোনো রকম প্রবলেম থাকে তোমরা এখানে কমেন্ট করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো, ঠিক আছে। আজকের মতো এখানেই রাখছি, টাটা।